প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। করুণাময়ের নিকট তোমাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি এবং একই সাথে চলমান সংকট থেকে আমরা অতি দ্রুত যাতে উত্তরণ করতে পারি সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি। ক্লাসের চলমান ধারাবাহিকতা আমরা তড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের আজকে ট্রান্সফরমার অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি দুইটা কয়েল থাকে। একটা কয়েলে হচ্ছে পরিবর্তী বিভব প্রয়োগ করা হয়, আর একটা কয়েলে পরিবর্তী তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তাহলে এটা যদি আমরা বলা হয় মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি কয়েল, আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। তাহলে এখানে দেখো মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী দুইটা কুণ্ডলীর সমন্বয়ে একটা ট্রান্সফরমারের গঠন দেখানো হচ্ছে। ট্রান্সফরমারের হচ্ছে পারস্পরিক আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। আমরা এর আগে পারস্পরিক আবেশ পড়েছিলাম, অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি প্রয়োগ করলে গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। এটা এই যে বিষয়টা, এটাকে বলা হয় পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এখন দেখো যে মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ, এটাকে যদি আমরা ই পি দ্বারা লিখি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে আমরা লিখতে পারি ই এস দ্বারা। তাহলে আমরা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক শক্তি, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী তড়িৎচালক শক্তি আমরা পেয়েছি ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এন পাকের কুণ্ডলীর ক্ষেত্রে এন ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে দেখো মুখ্য কুণ্ডলীর, এখানে ট্রান্সফরমারের আরেকটা অংশ একটু বলে নিই। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এনপি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এনএস। তাহলে যদি এনএস গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় মুখ্য কুণ্ডলীর তুলনায়, তাহলে পাক সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু ভোল্টেজ আবিষ্ট হবে। ভোল্টেজ পাক সংখ্যার সমানুপাতিক। তাহলে এখানে পাক সংখ্যা বেশি হলে ভোল্টেজ বেশি হবে। যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় তাহলে অবভিয়াসলি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি হবে। এনপি গ্রেটার দেন এনএস হলে ইপি ইএস গ্রেটার দেন ইপি। সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সফরমারটি স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ বা বাংলায় বলা হয় আরোহী ট্রান্সফরমার। আর যদি এনএসটা ছোট হয় তাহলে ইএসটাও ছোট হয়ে যাবে, ইএস লেস দেন ইপি। সেক্ষেত্রে ট্রান্সফরমারটি হবে স্টেপ ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা বাসাবাড়িতে ইউজ করি। বাসাবাড়ির ক্ষেত্রে আর যে লাইন ভোল্টেজগুলো, জাতীয় গ্রিডের যে লাইনগুলো, ওইগুলোতে হচ্ছে দূরবর্তী স্থানে বিদ্যুৎ প্রেরণের জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। কারণ স্টেপ আপ ট্রান্সফরমার ভোল্টেজটাকে বাড়ায় দেয়, কারেন্ট কমায় দেয়। কারণ কারেন্ট কমলে আমাদের সিস্টেম লস কম হয়। কারণ আমরা জানি বিদ্যুৎ পরিবহনের জন্য তারের প্রয়োজন। ওই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কিছু পরিমাণ তার বিদ্যুৎ আমার সেক্ষেত্রে আই যদি বেশি হয়, আই স্কোয়ার উৎপন্ন তাপ হচ্ছে এস সমানুপাতিক আই স্কোয়ারের সমানুপাতিক, অর্থাৎ আয়ের বর্গের সমানুপাতে তাপ প্রডিউস হয় এবং সেই তাপটা পরিবেশে নষ্ট হয়ে যায়। তাই বিদ্যুতের সিস্টেম লস কমানোর জন্য, দূরবর্তী স্থানে বিদ্যুৎ প্রেরণের জন্য আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করি। তাহলে ওইখানে অনেক ভোল্টেজ থাকে, 20,000 থেকে 40,000 ভোল্ট। তাহলে ওই ভোল্টেজটাকে যদি আমরা বাসা বাড়িতে ডিরেক্ট সাপ্লাই দিই তাহলে আমাদের যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলো সব পড়ে যাবে। তাই আমাদেরকে ভোল্টেজটা ডাউন করতে হয়। ডাউন করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেখানে গৌণ কুণ্ডলী পাক সংখ্যা কম হবে এবং অবভিয়াসলি ভোল্টেজ কমে যাবে। তাহলে এখন দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী এই বিষয়টা জানি আগে থেকে। এখানে আমরা এখন লিখতে পারি মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে EP is equal to minus NP d phi by
জিটি। আর বড় কুণ্ডলীর ক্ষেত্রে ES is equal to minus NS d5 by GD, that is 1, that is 2। দুইটার সমীকরণ আমরা পেলাম। দুইটাকে যদি আমরা তুলনা করি বা ভাগ করি তাহলে EP by ES is equal to NP by NS, এটা একটা সূত্র যেটা তোমরা ক্লাস 10এও পড়ে আসছো, অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ পাক সংখ্যার সমানুপাতিক। এখন আসো আমরা ট্রান্সফরমারের আরও দুইটা সূত্র শিখবো। সেটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে ক্ষমতা ধ্রুব থাকে, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা অপরিবর্তিত থাকে, কারণ ট্রান্সফরমার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইকুয়াল টু গৌণ কুণ্ডলীর ক্ষমতা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতাকে আমরা পি দিয়ে লিখি, আর গৌণ কুণ্ডলীটা হচ্ছে PS। তাহলে এখন দেখো আমরা আরেকটা সূত্র জানি, E is equal to VI। তো এখানে V এর পরিবর্তে আমরা লিখব EI। তাহলে আমরা যদি P প্রাইমারি কয়েলের জন্য লিখি তাহলে P দিয়ে লিখলাম, তাহলে আমরা লিখব EP IP। সিমিলারলি আমরা যদি সেকেন্ডারির জন্য লিখি তাহলে ES IS। তাহলে EP IP is equal to ES IS। So EP by ES is equal to IS by IP। তাহলে আমরা একটু আগে পেয়েছি EP by ES সমান, এটা 1 নম্বর, 2 নম্বর করতে পারি, 3 নম্বর। আবার আরেকটা পেয়েছি EP by ES is equal to NP by NS। তাহলে তিনটাকে আমরা যদি ইকুয়াল ফরম্যাটে লিখি তাহলে আমরা লিখতে পারি EP by ES is equal to NP by NS is equal to IS by IP। তিনটেই সূত্র। এখন দেখো আমরা এখান থেকে রোধের সাথে ভোল্টেজের সম্পর্কে এবং রোধের সাথে পাক সংখ্যার সম্পর্কে সূত্র শিখব। আমরা ওইদিকে একটু যাই। দেখো আমরা জানি V is equal to IR ওহমের সূত্র অনুসারে। তো এখানে আমরা লিখব E is equal to IR। মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে EP সমান IP RP, আর গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে ES সমান IS RS। তাহলে আমরা যদি সূত্র লিখি EP by ES is equal to NP by, বা এটা লিখি আমরা EP by ES is equal to IS by IP। আমরা ভোল্টেজের সাথে প্রবাহের সম্পর্কযুক্ত সমীকরণ এটা জানি। এখন E এর পরিবর্তে লিখতে IP, এটা হচ্ছে RP, উল্টা লিখে ফেলছি, IP RP IS RS, তো IS by IP। তাহলে RP হচ্ছে মুখ্য কুণ্ডলীর রোধ, RS হচ্ছে গৌণ কুণ্ডলীর রোধ। তাহলে দেখো IPটা কোনাকুনি আমরা যদি ইন্টারচেঞ্জ করি, IPটা এখানে নিয়ে আসলাম, ISটাও এখানে নিয়ে আসি, তাহলে এখানে চলে যাবে RS by RP। খেয়াল করো এটা কোনাকুনি ইন্টারচেঞ্জ করলাম আমরা, এটাকে একান্তরকরণ বলে মেবি। তাহলে আমরা পাচ্ছি IP স্কোয়ার IS স্কোয়ার RS by RP। আমরা যদি IS by IP লিখি স্কোয়ার, যদি এটাকে উল্টায় দিই তাহলে IP RP by RS লিখতে পারি। সো IS by IP is equal to root over RP by RS। তাহলে দেখো এখানে IS by IP এর সাথে R এর সম্পর্ক পেলাম। তাহলে আমরা যদি N এর সাথে সম্পর্ক লিখি, আমরা জানি EP by ES is equal to NP by NS is equal to IS by IP। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে লিখতে পারি যে NP by NS is equal to IS by IP। So NP by NS is equal to
√RP/RS। এটা হচ্ছে পাক সংখ্যার সাথে রোধের সম্পর্ক, এটা হচ্ছে প্রবাহের সাথে রোধের সম্পর্ক। একই রকমভাবে ভোল্টেজের সাথে রোধের সম্পর্ক আমরা দেখাতে পারি। অর্থাৎ আমরা রোধের সাথে যদি সূত্র লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, চারটা সূত্রকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখব EP/ES, NP/NS, IS/IP ইকুয়াল টু √RP/RS। তুমি চাইলে যে কোনো দুইটা ইকুয়াল লিখে সূত্র লিখতে পারো। তাহলে আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ, পাক সংখ্যা, প্রবাহ এবং রোধ এই চারটার সমন্বয়ে সূত্র পাই, যেখানে তুমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারো, এটা ইকুয়াল টু এটা, অথবা ভোল্টেজ ইকুয়াল টু রোধ। এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমার যেটা ইনফরমেশন দেওয়া থাকবে ওই অনুযায়ী তোমরা সূত্র লিখবে। আমরা ট্রান্সফরমার সংক্রান্ত একটা ম্যাথ করব। দেখো একটি আরোহী মানে স্টেপ আপ ট্রান্সফরমার। আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাওয়া গেল। এই ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ও রোধ যথাক্রমে 300 ও 0.5 ওহম হলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, প্রবাহ ও রোধ কত। দেখো একটা অঙ্কের মধ্যে আমাদের মোটামুটি তিনটা ইনফরমেশন ওই চারটা সূত্রের প্রয়োগ কিন্তু চলে আসবে। একটু খেয়াল করবে, একটি ট্রান্সফরমারের অথবা আমরা ক্ষমতা বের করতে পারি, রোধ কত সাথে আমরা লিখতে পারি ক্ষমতা নির্ণয় করো, ট্রান্সফরমারের ক্ষমতা। তাহলে দেখো একটি ট্রান্সফরমার 200 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাওয়া গেল, তাহলে যেখানে পাওয়া যাবে ট্রান্সফরমারে আমরা জানি আউটপুট পাওয়া যায় হচ্ছে গৌণকুণ্ডলী থেকে, তাহলে আমরা আউটপুট পাবো গৌণকুণ্ডলী থেকে। সো ইএস 2000 ভোল্ট, আর ইপি হচ্ছে আমরা যেটা দিব ওটা হচ্ছে মুখ্য কুণ্ডলী 200 ভোল্ট, তাহলে 200 ভোল্ট থেকে আমরা 2000 ভোল্ট পাবো। একটু দেখো 200 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাবো, তারপরে পাক সংখ্যা ও রোধ, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NP হচ্ছে 300, রোধ RP হচ্ছে 0.5 ওহম। এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জানি EP/ES NP/NS।
আমরা আগে মেইন সূত্রটা যদি একটু পাশে লিখে রাখি, আমরা একটু আগে যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, আরপি বাই আরএস রুট। তোমরা আগে এই ফরম্যাটটা আগে লিখে ফেলবে। এটা লেখার পরে আমরা এখন সূত্র লিখবো। তাহলে ই এর সাথে এন এর সূত্র, তাহলে দেখো ইপি হচ্ছে আমার 200, ইএস হচ্ছে 2000, এনপি হচ্ছে 300, আমরা এনএস বের করব। তাহলে এটা ক্যালকুলেটর ইউজ করলে ইজিলি তোমরা পেয়ে যাবে। তাহলে 2000 ইন্টু 300 ভাগ 200, তাহলে আমরা পাচ্ছি 3000। গণকুণ্ডলীর পাক সংখ্যা 3000, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তারপর আমরা পাবো হচ্ছে রোধের একটা ইনফরমেশন দেওয়া আছে দেখো। তাহলে আমরা ই এর সাথে রোধের সূত্রটা লিখব, ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু রুট ওভার আরপি বাই আরএস। তাহলে আগের মতো এটা 200 ভোল্ট, এটা হচ্ছে 2000, আরপি হচ্ছে আমাদের 0.5, আমরা আরএস বের করব রুট ওভার। তাহলে 200 ডিভাইড 2000 যদি আমরা দিই 0.1, এটাকে হোল স্কয়ার করে দিই, তাহলে 0.5 বাই আরএস। আমরা এখান থেকে আরএসটা পেয়ে যাব। তাহলে আরএস সমান হবে 0.5 ভাগ 0.1 হোল স্কয়ার। তাহলে আরএস আমরা পেয়ে গেলাম 50 ওহম। আচ্ছা, অঙ্কগুলো খুবই ইজি এবং এগুলো বোর্ড পরীক্ষা আসে কিন্তু। তাহলে আমরা গণকুণ্ডলীর রোধ পেয়ে গেলাম, গণকুণ্ডলীর পাক সংখ্যা পেয়ে গেলাম, প্রবাহ বের করতে হবে। তাহলে প্রবাহ বের করার জন্য আমরা প্রবাহ বের করার জন্য ইপি বাই ইএস, আমাদের তো একটা প্রবাহ দেওয়া নাই, গণকুণ্ডলীর পাক সংখ্যা, প্রবাহ ও রোধ। আচ্ছা, তাহলে আমরা P is equal to VI, আমরা মুখ্য কুণ্ডলীরটা যদি আগে বের করতে পারি কিনা আমরা দেখি। মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষমতা P is equal to VI, মানে হচ্ছে P is equal to EI। তাহলে মুখ্য কুণ্ডলীর জন্য PP, EP, IP, যে কোনো একটা ইনফরমেশন আমাদের দেওয়া লাগবে। আমরা কি ক্ষমতা বের করতে পারবো? আচ্ছা, ক্ষমতার সাথে রোধের সম্পর্ক যদি আমরা দিই, আইপি, আচ্ছা আমরা একটু ভিন্ন প্যাটার্নে যদি যাই, আমরা ওহমের সূত্র অনুসারে আমরা জানি V is equal to IR, তাহলে E is equal to IR লিখতে পারি। তাহলে গণকুণ্ডলীর ক্ষেত্রে ES is equal to IS RS। তাহলে ES হচ্ছে আমাদের 2000, IS হচ্ছে আমাদের বের করতে হবে, RS আমরা বের করলাম 50, হ্যাঁ বের করা যাবে। তাহলে IS is equal to হবে 2000 ভাগ 50, তাহলে 40 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করতে পারি, ইপি সমান আইপি আরপি। ইপি আমাদের 200 ভোল্ট দেওয়া আছে, আইপি জানি না আমরা, আরপি হচ্ছে 0.5, তাহলে আইপি আমরা পাবো 200 ডিভাইড 0.5, 400 অ্যাম্পিয়ার। তাহলে এই মুখ্য কুণ্ডলী আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা আমরা একইভাবে রোধের অনুপাত। হ্যাঁ, এখন যদি তুমি ক্ষমতা বের করতে চাও, আমরা ক্ষমতা বের করতে পারবো। ক্ষমতা উভয় কুণ্ডলীর সমান হবে, মুখ্য কুণ্ডলীর ক্ষমতা যা আসবে গৌণকুণ্ডলীর ক্ষমতাও তাই আসবে। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি, মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে বা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা P is equal to VI, তাহলে P is equal to হবে EI, তাহলে EP IP। তাহলে EP হচ্ছে আমাদের 200, IP হচ্ছে 400, তাহলে 4 দুগুণে 8, 0 0 0 0, 80,000 ওয়াট। তাহলে গৌণকুণ্ডলীর ক্ষমতা যদি বের করি,
গৌণকুণ্ডলী ক্ষমতা PS ইজ ইকুয়াল টু ES IS। ES হচ্ছে আমাদের 2000, IS হচ্ছে 40, সেম 80,000 ওয়াট। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা আর গৌণকুণ্ডলীর ক্ষমতা একই, অর্থাৎ ধ্রুব থাকে। তো ট্রান্সফরমার সংক্রান্ত এই টপিকটা তোমরা একটু পড়ে নিবে সূত্রগুলোর আলোকে, এবং এই সংক্রান্ত অঙ্কগুলো একটু করতে পারো। আরও একটা অঙ্ক আমি একটু দেখাই 8 সংখ্যার অনুপাত দিয়ে। আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল করব। তো বোর্ডে যে প্রশ্নগুলো আসছে এখান থেকে এই দু একটা সৃজনশীল দেখিয়ে দেবো। আমরা অনুপাত দিয়ে একটা যদি করি, একটি আরোহী ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:30 হলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা ও ট্রান্সফরমারের বহি ক্ষমতা নির্ণয় করে। দেখো 100 ভোল্ট সরবরাহ করবো, তাহলে সরবরাহ করবো আমরা মুখ্য কুণ্ডলীতে। ইপি 100 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেলাম, আইপি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা, সরি মুখ্য কুণ্ডলীর, এটা আইপি না, যেটা পাওয়া যাবে এটা হচ্ছে IS। মুখ্য কুণ্ডলীর প্রবাহ হচ্ছে আইপি বের করতে হবে। পাক সংখ্যার অনুপাত হচ্ছে NP/NS, NP অনুপাত NS 1:30। সো NP/NS ইজ ইকুয়াল টু 1/30। তাহলে আমরা লিখতে পারি EP/ES ইজ ইকুয়াল টু NP/NS। তাহলে EP হচ্ছে 100, ES আমরা জানি না, NP/NS 1/30। তাহলে ES সমান 3000 ভোল্ট, আমরা একটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা। তাহলে আমরা প্রবাহের সাথে সূত্র দিব। প্রবাহের সাথে সূত্র হচ্ছে EP/ES is equal to IS/IP। তাহলে EP হচ্ছে আমরা পেলাম 100, ES হচ্ছে 3000, IS আমরা 2 পেলাম, IP বের করতে হবে। তাহলে IP সমান 6000 ডিভাইড বাই 100, তাহলে 60 অ্যাম্পিয়ার IP। তাহলে আমরা IP পেয়ে গেলাম। এখন ট্রান্সফরমারের বহি ক্ষমতা বের করতে বলা হচ্ছে। তাহলে ক্ষমতা মানে হচ্ছে P is equal to VI মানে EI। তাহলে PP is equal to EP IP। তাহলে EP আমরা পেলাম 100 আর IP আমরা পেলাম 60, তাহলে 6000 ওয়াট। তাহলে এইভাবে তোমরা ম্যাথগুলো করতে পারো। অ্যান্সার 6000 ওয়াট। তাহলে এই হলো আজকের ক্লাসের এ পর্যন্ত। তোমরা পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল করবো। এর আগে তোমরা ট্রান্সফরমারের অংশটা বই থেকে পড়বে। হ্যাঁ, বই থেকে পড়ে এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো আয়ত্ত করে নেবে। অর্থাৎ সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।